ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ, লেখিকা আসিফা খান, পর্ব ২৬। আসিল দৌড়ে এসে আয়ানকে ঝাপটি মেরে জড়িয়ে ধরল। ভাইয়ের বুকে মাথা রেখে ফুঁপিয়ে কেঁদে উঠল আসিল। ৪ দিনের ব্যবধানকে আসিল ৪ বছরের ব্যবধান মনে করেছে। আয়ানের অবস্থাও আসিলের মতোই। উপরিভাগ শক্ত হলেও ভেতরে ভেতরে সেও বোনের জন্য তড়পিছে। আয়ান আসিলের মাথায় হাত বুলিয়ে দেয় পরমাদরে। ভাই, তুমি এসেছো? তুমি আমার থেকে আর রেগে নেই তো? বলো না, আমি এই ২ দিন খুব কষ্ট পেয়েছি। আমায় ভুল বুঝো না, তুমি আমায় ক্ষমা করে দাও প্লিজ। তুমি যেমনটা ভাবছো ওরকম কিছুই নয়। শ্, চুপ কর। বড় ভাইকেই নিজের প্রাণপ্রিয় ছোট বোনের থেকে রাগ করে থাকতে পারে বল? আমি তোর উপর একদম রেগে নেই, আর কান্না করিস না। কান্না না থামালে আমি কিন্তু চলে যাব। আসিল তাড়াতাড়ি মাথা তুলে চোখ মুছে মুচকি হাসি দেওয়ার চেষ্টা করে বলল, না না, আমি কাঁদবো না। দেখো আমি আর কাঁদছি না, তুমি যাবে না প্লিজ। আমার সাথে কে এসেছে দেখেছিস? আয়েশা বেরিয়ে আসে আয়নের পিছন থেকে। আসিল তো খুশিতে আত্মহারা হয়ে আয়েশাকে শক্ত করে জড়িয়ে ধরে। আর আয়েশাও। দুই বেস্ট ফ্রেন্ডের মধ্যে ভালোবাসা আদান প্রদান হচ্ছে। আয়েশা আসিলকে ভীষণ রকম ভালোবাসে। নিজের ভাই বোন না থাকায় আসিলকে সে নিজের আপন বোনের জায়গায় বসায়। আসিলই যেন তার আপন বোন। নানু, ফারিয়া, রিজওয়ান সবাই ভালো করে দেখছে আসিল আয়ান আয়েশার ভালোবাসাপূর্ণ সম্পর্ক। এই দৃশ্য যেন ব্যাখ্যা করছে তাদের মধ্যকার সম্পর্কের মাধুর্যতা। তারাও বেশ খুশি আসিলের মুখে হাসি দেখে। ভাই বোনের সম্পর্ক যে আবার আগের মতো হয়ে গেছে। নানু এগিয়ে গেল আয়নের দিকে। আয়নও সৌজন্যশীলতার সাথে সালাম দিল। নানু মুচকি হেসে সালামের উত্তর দেয় আর বলে, আমি ভীষণ খুশি হয়েছি তোমাদের আসাতে। প্লিজ ভেতরে আসো। আসো না মা। কি নাম যেন তোমার? জি, আমার নাম আয়েশা। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমারও। আসিল নিয়ে এসো ওদের। আসিল আয়ান আর আয়েশার হাত ধরে ভেতরে নিয়ে আসলো। হঠাৎ কিছু খেয়াল করে আসিল সিঁড়ির দিকে তাকাতেই দেখলো ফারহাদ তার হাতের দিকে তাকিয়ে আছে। যেই হাত আসিল ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়েছিল খানিক পূর্বে। এমন নয় যে ফারহাদ এতক্ষণ যা কিছু হয়েছে দেখেনি বা শোনেনি, কিন্তু আসিলের ব্যবহার তার মোটেও ভালো লাগেনি। রাগ হচ্ছে ভীষণ রকম। এই ভুলের শাস্তি সে আসিলকে দেবে, কিন্তু ঠিক সময়ে। এদিকে আসিলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কপালে ঘাম জমেছে তার। ফারাজ যে তার উপর রেগে আছে এটা বেশ ভালোই বুঝতে পেরেছে। শুধু মনে মনে দোয়া করছে যে ফারাজ যেন কোনো ধরনের রিয়াক্ট না করে আয়নের সামনে। আয়ান আর চোখে ফারাদের দিকে তাকালো। দেখলো সে শান্ত দৃষ্টিতে আসিলের দিকে তাকিয়ে আছে। আয়ান হালকা গলা কেশে পকেটে হাত ঢুকিয়ে নানুর দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় মিস্টার ফারাদ ঠিক খুশি হতে পারেনি আমাদের এখানে দেখে। আয়নের কথা শ্রবণ হতেই ফারাদ নিজের চাপদারি হালকা হাত ঘষে ট্রাউজারের ২ পকেটে হাত ঢুকিয়ে অ্যাটিটিউডের সাথে ধীরে সুস্থে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। আয়নের মুখোমুখি দাঁড়ায়। ফিসলে হেসে বলে, কি করে খুশি না হয়ে থাকি বলো? যেখানে আমার মিসেস তোমাদের দেখে আমার হাত ঝাড়া মেরে দৌড় দেয়, খুশির ঠেলায় চোখ তার ভরে ওঠে নোনা জলে, সেখানে তো আমায় খুশি হতেই হবে, তাই না অ্যাঞ্জেল? আসিল থতমত খেয়ে যায়। জোরপূর্বক হেসে তাড়াতাড়ি মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। কি আয়েশা, ভালো আছো? হুম। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমতা আমতা করে আয়েশা মুচকি এসে বলল, আমার কাছে অ্যাঞ্জেল আছে, খারাপ থাকার প্রশ্নই ওঠে না। এরই মধ্যে ফারিয়া আয়েশার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, আয়েশা, মিস্টার আয়ান আসেন প্লিজ, আজ আমরা সবাই একসাথে নাস্তা করব, তাই না ডিয়ার? একদম। আসিল আয়নের হাত ধরে টেবিলে বসায়। নিজে বসে তার পাশে। ফারিয়া ও আয়েশাকে নিজের পাশে বসায়। তারপর নানু, ফারিয়া, রিজওয়ান, আসিল, ফারাদ, আয়েশা, আয়ান সবাই একসাথে নাস্তা করতে বসে। আসিল আজ ভীষণ খুশি ভাইকে পাশে পেয়ে। আয়ান ও বোনকে মাঝে মধ্যে গালে তুলে দিচ্ছে, আবার এটা সেটা নিয়ে গল্প করছে, হাসাহাসি করছে। ফারিয়া আর আয়েশাও কথা বলতে বলতে খাচ্ছে, মাঝে মধ্যে রেজওয়ানও তাল মেলাচ্ছে তাদের সাথে। খাওয়া দাওয়া শেষ করে সবাই ড্রয়িং রুমের সোফায় বসে। ফারহাদ উঠে উপরে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই নানু ফারহাদকে টেনে একটু কোনায় নিয়ে আসে। ফারহাদ ভ্রু কুঁচকায়, কারণ জিজ্ঞাসা করলে নানু বলে, প্রিন্স, আজ তুমি অফিস যাবে না? তোমার একমাত্র শালা এসেছে, তুমি এইভাবে চলে গেলে ওরা কি ভাববে? আজ তুমি সারাদিন ওদের সাথে সময় কাটাবে। কিন্তু দেয়ার আমি আর কোনো কথা শুনতে চাই না। আজ যেন দুপুরে তারা বাড়ি ফিরে না যায়। লাঞ্চের জন্য তুমি ওদের ইনভাইট করবে। ফারহাদ একটা দীর্ঘশ্বাস ফেলে। সে জানে নানু একবার যখন বলে দিয়েছে তো সে তাতে অটল। ফারহাদ গিয়ে সোফায় বসে আসিলের দিকে তাকিয়ে দেখে তার মুখে লেগে রয়েছে মিষ্টি হাসি। আয়েশার সাথে হাত নেড়ে হেসে কথা বলছে। আয়ান অনেকগুলি শপিং ব্যাগ নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো। আসিল অবাক হয়ে জিজ্ঞেস করলো, এইসব কি ভাই?
আয়ান একটা বড় ব্যাগ থেকে প্রায় 6টা জুয়েলারি বক্স বের করে দুটো ছোট আর 4টা বড় আর মাঝারি সাইজের। আয়ান দুটো বড় বক্স খুলে আসিলের হাতে দেয়। স্বর্ণের জুয়েলারি সেট, নিখুঁত কারুকাজ। আসিল প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় আয়নের দিকে। সে মুচকি হেসে বোনের মাথায় হাত বুলাতে বলল, মায়ের গহনা এটা, এতদিন আমার আমানত ছিল, এখন তোর। আসিল ছলছল চোখে হাত বোলায় দুটি সেটের উপর। আসিলের কান্না করার আগেই আয়ান আরও একটা বক্স খোলে। সেখানে মোটা স্বর্ণের ব্যাঙ্গেলস, অন্যত্রে মাথার মাংটিকা, আংটি, নাকফুল। অন্য এক বক্সে চিকন চেন, সাথে পেন্ডেন্ট, ম্যাচিং কানের টপস। এটা আয়েশার বাবা মার তরফ থেকে আসিলের জন্য। ফারাদের জন্য ব্র্যান্ডেড ঘড়ি, কোট, প্যান্ট, আরও কত কি। আসিলের জন্য অনেকগুলি শাড়ি। ফারিয়া, নানু, রেজওয়ান সবার জন্য সুন্দর সুন্দর উপহার আনে আয়ান। বিয়েতে তার মত না থাকা সত্ত্বেও এটা একটা নিয়ম, তারপরও সে তার বোনকে কোনো রকম অধিকার হতে বঞ্চিত করতে চায় না। আসিল বিস্মিত কণ্ঠে বলে, এই এত কিছুর কি দরকার ছিল ভাই? আসিলের কথায় আয়ান আসিলের গাল টেনে দিয়ে বলে, খুব বড় হয়ে গেছিস না? শোন, বিয়ে হয়ে গেলেও তুই আমার কাছে সেই ছোট্ট আসিলই থাকবি, বুঝেছিস? আর কোনোদিন ভুল করেও এটা ভাববি না যে তুই আমার কাছে পর হয়ে গেছিস। ওটা আমার একার বাড়ি নয়, বুঝতে পেরেছিস? আসিল মাথা নাড়িয়ে তার ভাইকে জড়িয়ে ধরে। এই ভালোবাসা যে অফুরন্ত, যার শেষ নেই। আয়ান এবার উঠে দাঁড়িয়ে বলে, বনু, এবার আমাদের যাওয়া উচিত। সময় করে ফারহাদকে নিয়ে অবশ্যই আসবি। এটা কি ভাই? না না, তুমি যাবে না প্লিজ, লাঞ্চ করে তারপরে যাবে। আসো, বলো না কিছু। আয়েশা করুণ গলায় বলে, আমি কি বলবো? আসিল এবার শান্ত চোখে তাকায় ফারাদের দিকে। ফারাদ চুপচাপ বসে আছে, ফোন স্ক্রল করছে। ফট করে আসিলের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। দুটো নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। আয়নের উদ্দেশ্য করে বলল, মিস্টার আয়ান, আজ লাঞ্চ করে তারপরে যাবে। না খেয়ে চলে গেলে নানুর খারাপ লাগবে। আসিলও বলছে, তাই না করো না, তাহলে লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে। ফারহাদ কথাটি বলে উপরে চলে যায়। আসিল ভীষণ অবাক হয়, আবার খুশিও। ফারিয়াও রিকোয়েস্ট করে, আয়েশারও ইচ্ছে নেই আসিলকে ছেড়ে যাওয়ার, তাই আয়ান রাজি হয়ে যায়। সে লাঞ্চ করেই যাবে। আসিল, ফারিয়া, আয়েশা নিজেদের মাহফিল বসিয়েছে। মাঝে মাঝেই রেজওয়ান আসতে আর ওদের বিরক্ত করছে, আবার চলে যাচ্ছে। বিরক্ত করছে মূলত ফারিয়াকে। ফারহাদ নিজের রুমে বসে অফিসের কাজ করছে। অফিস না যাওয়াতে তাকে সমস্ত মিটিং ভিডিও কনফারেন্সে করতে হচ্ছে। আয়ন ফোনে কথা বলছে ভীষণ গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে হয়তো। ফোনে কথা বলতে বলতে তার চোখ পড়ে একটা রুমের দিকে। রুমের দরজাটা একটু অন্য রকমের, আকর্ষণীয়। আয়ন কল কেটে কিছুক্ষণ রুমের সামনে দাঁড়িয়ে থাকে। কৌতূহলবশত ছিটকিনি খোলে। রুমে 4টা হলুদ রঙের মৃদু আলো জ্বলছে। চারিদিকে বইয়ের মেলা। এটা ফারাদের স্টাডি রুম। আশেপাশে তাকানোর আগেই তার চোখ আটকায় একটা ড্রয়ারে। হঠাৎ করেই ইচ্ছে জাগে ড্রয়ারটা খুলে দেখার। যদিও এরকম স্বভাব আয়নের নেই, কারো জিনিস না বলে দেখা বা ছোঁয়ার, কিন্তু এক তীব্র আকর্ষণ, আকাঙ্ক্ষা, কৌতূহল, ইচ্ছার বশে সে ড্রয়ারটিতে টান দেয়। শুধুমাত্র একটা টেপ রেকর্ডার পড়ে আছে ড্রয়ারে। নিজেকে আর দমিয়ে রাখতে পারল না, ঝটপট টেপ রেকর্ডারটা অন করে শুনতে থাকে। প্রথম দিকে আয়নের চোখ মুখের ভঙ্গিমা না বদলালেও ধীরে ধীরে তার চোখ লাল হতে থাকে, কপাল বেয়ে ঘাম ঝরছে, বুক ঢিপ ঢিপ করছিল। রেকর্ডার বন্ধ হতেই আয়ন রেকর্ডার শুধু হাত মুঠো করে ধরে। এই রুমে প্রবেশ করার সাহস কী করে হলো তোমার? কারোর অনুমতি ছাড়া তার পার্সোনাল রুমে ঢুকতে নেই, এটা জানো না? ফারাদের শরীর তিরতির করে কাঁপছে, রাগের বশে কপালের রগ ফুলে উঠছে। দাঁত কিরমির করে হাত মুঠো বদ্ধ করে দাঁড়িয়ে আছে। খয়েরি চোখের চারিদিক লাল হয়ে গেছে। আয়ান পিছনে ঘুরে তাকায়। ফারাদের দিকে তাকিয়ে মারাত্মক রাগান্বিত স্বরে বলে, পার্সোনাল রুমে ঢুকেছি তাতেই এত রাগ? তুমি যে আমার পার্সোনাল অমূল্য সম্পদকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, না জানিয়ে বিয়ে করেছো, জোরপূর্বক তাকে নিজের জীবনে প্রবেশ করিয়েছো, সেটা কি? ফারাদ কিছু বলে না, শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। ভেতরের রাগ বাইরে প্রকাশ করে না। আয়ন আর কি বলে সেটা শোনার অপেক্ষায় থাকে। আয়নের রাগ বাড়ছে। ফারাদের মুখোমুখি এসে চিবিয়ে চিবিয়ে বলে, কি চাও তুমি? কেন এমন করছো? কোন উদ্দেশ্য নিয়ে আসিলকে বিয়ে করেছো তুমি? তুমি যে উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করো না, সেটা আমি খুব ভালো করেই জানি। হাতের টেপ রেকর্ডার উঁচু করে তুলে দেখিয়ে আবার বলে, কে এই ব্যক্তি? কেন মারতে চাইছে আমার বোনকে? ফারাদ এবার অদ্ভুত হাসি দিয়ে বলল, ও, তাহলে এটা শুনে ফেলেছো? ব্রাভো আয়ান, ব্রাভো। আমাদের সম্পর্ক আগের মতো নয়, এখন তো সম্পর্ক পাল্টে গেছে। পুলিশ তুমি নিজের স্টেশনে, আমার সামনে শুধুই আমার একমাত্র শালা ছাড়া আর কিছুই নাও। ফারাদ, সম্পর্ক জানতে চাইনি আমি, যেটা জিজ্ঞাসা করেছি সেটা বলো। ফারহাদ ওয়ান সিটার সোফাতে বসে পায়ের উপর পা তুলে আয়েশি ভঙ্গিতে বলে, ব্যক্তিটিকে, কেন তোমার বোনকে মারতে চাইছে, এইগুলির অ্যান্সার তুমি খুঁজে বের করবে, কারণ পুলিশ তুমি, আমি নই।
আর রইল আসিলকে বিয়ে করার কারণ, সেটা আমি কাউকে বলতে বাধ্য নই। আয়ন ফারাদের দিকে তেড়ে আসতে গিয়েও থেমে যায়, জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলে, দেখো ফারাদ, তোমার মাফিয়া চক্রের শত্রুতার জন্য আমার বোনের কোনো ধরনের ক্ষতি হলে আমি তোমায় খুন করব। আই উইল কিল ইউ। ফারাদ উঠে আয়নের কোটের উপর হাত ঝাড়া দিতে দিতে বলে, কুল ডাউন মিস্টার আয়ান, এত হাইপার হচ্ছ কেন? আমাকে খুন করে দিলে তোমার বোন যে বিধবা হয়ে যাবে। রসিক হাসি দিয়ে বলে। আয়ন রাগের বশে হাত কাঁপছে। বোনের সম্পর্কে না, তার মোটেও পছন্দ নয়। ফারহাদ মাফিয়া, তার মা বাবা যে এই দুনিয়াতে আর নেই সেটা আয়নের জানা আছে। আর এই রেকর্ডারে ব্যক্তিটি আসিলের নাম না নিলেও তার কথার মাধ্যমে যে আসিলকে বোঝাতে চেয়েছে সেটা আয়ন খুব ভালো করে বুঝতে পেরেছে। ব্যক্তিটি ফারহাদকে এবং ফারহাদ সেই ব্যক্তিটিকে দুজনকেই যে খুব ভালো করে চেনে এটাও স্পষ্ট। এই চেনা জানা বন্ধুত্বের নয়, চরম শত্রুত্বের। আয়নের মাথায় যেন একটাই প্রশ্ন ছুঁয়ে গেল, ভালোবাসা আসিলকে? ফারহাদ তার কদম পিছিয়ে নিল। একটা ছোট্ট প্রশ্ন যার উত্তর ফারহাদের কাছে নেই। এই একটা প্রশ্ন ফারহাদকে কেমন অগোছালো করে তুলেছে, কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। খয়েরি মণি দুটো এদিক সেদিক ঘুরে তাকাচ্ছে, ভেসে উঠছে আসিলের মায়াবী শুভ্র রাঙা চেহারা, মিষ্টি হাসি, লম্বা চুল, বড় বড় চোখ, গোলাপি রাঙা অধর। আয়নের করা অপ্রত্যাশিত প্রশ্নের উত্তর নিয়ে সে নিজেই নিজের মনের সাথে যুদ্ধ করতে শুরু করেছে। স্ট্রং ফারাদ যেন মিলিয়ে পড়েছে মুহূর্তেই। উত্তর খুঁজে না পাওয়ায় রুম ত্যাগ করার সিদ্ধান্ত নেয় ফারাদ। থমথমে মুখে দরজা অবধি পৌঁছাতেই ফারাদের চলমান পা দুটো থেমে যায়। মানুষ নিঃস্ব হয়ে যায় যখন তার সবথেকে কাছের মানুষকে চিরতরে হারিয়ে ফেলে। কাছের মানুষ বলতে যাদের আমরা ভালোবাসি। তোমার নীরবতা, তোমার সম্মতির লক্ষণ, আমার প্রশ্নের উত্তর। কিন্তু আমি একজন বড় ভাই, কোনো মহান ব্যক্তি নই। না বলা ভালোবাসার খাতিরে আমি আমার বোনকে কখনোই একজন বিপজ্জনক মাফিয়ার কাছে রেখে যেতে পারবো না। যে ব্যক্তি তোমার বাবা মাকে নির্দ্বিধায় তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে, সেখানে আমার বোন নিতান্ত একটা ক্ষুদ্র মানবী। শেষের কথাটি নিজের মনে মনেই বলল আয়ান। ফারহাদ পিছন ফিরে তাকালো না। আয়নের কথা শান্তিপূর্ণভাবে শ্রবণ করে বলল, ও যদি তোমার সাথে নিজ মতে যেতে চাই তাহলে আমি বাধা দেব না। গটগট শব্দে বেরিয়ে যায় ফারহাদ। স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আয়ান। মা বাবার পর সে নিজের বোনকে কিছুতেই হারিয়ে ফেলতে পারবে না। দুপুরে খাওয়া দাওয়া সেরে উঠেছে সবাই। নানু নিজ দায়িত্বে আয়ন আর আয়েশাকে পেট পুড়ে খাওয়ায়। নাতির একমাত্র শালা আর তার হবু বউকে তিনি কোনোভাবেই নিরাশ করতে পারেন না। আয়েশা আর আসিল পাশাপাশি বসে আছে। আসিলের দিকে তাকিয়ে আয়েশা বলল, বিয়ের পর তো কিছুদিন বাপের বাড়ি থাকতে হয়, এটা নিয়ম। তো তুই আজ যাবি তো আমাদের সাথে? আসিল দোটানায় পড়ে যায়। যাওয়ার ইচ্ছে তার প্রবল, কিন্তু ফারহাদ কি তাকে যেতে দেবে? যদি না দেয় তো মন খারাপ হয়ে যাবে আসিলের। কিছুক্ষণ মৌন মিছিল চালালো। অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছে সে যাবে। ফারাদের কাছ থেকে সে পারমিশন নেবে না সোজা তার যাওয়ার ডিসিশন জানাবে। এর মধ্যে রেজওয়ান এসে আসিলকে জানালো, ভাবি, ভাই ডাকছে তোমায় উপরে। এত বড় ধীরে ছেলের মুখে ভাবি ডাক একদমই মানানসই নয়। এই প্রথম রেজওয়ান আসিলের সাথে কথা বলেছে। আসিল ভ্রুকুচকে বলে, ভাইজান প্লিজ আমাকে ভাবি সম্বোধন করবেন না, আপনি আমার থেকে অনেক বড়। আসিল আবার একটু ভেবে বলে, আপনি আমায় বনু বলে ডাকবেন ভাইজান। রেজন মুচকি হাসে। জন্মের সময় মা হারায় সে, বাবা তার সাথ ছেড়ে দেয় এক ভয়ঙ্কর দুর্ঘটনায়। তারপর থেকে ফারহাদি তার সব। বড় ভাইয়ের জায়গা দিয়েছে সে ফারহাদকে। আর ফারিয়াকে বোন বানানোর আগেই সে রেজওয়ানকে তার প্রিয়জন বানিয়ে ফেলে। এখন রেজওয়ান বোন বলার মতো একজন পেয়েছে। রেজওয়ান তো বেজায় খুশি। শান্ত ও মিষ্টি সুরে বলল, বনু তোমায় ভাই ডাকছে। হ্যাঁ যাচ্ছি। আয়েশা বস, আমি আসছি এখনই। রেজনের দিকে তাকিয়ে আসিল একটা মিষ্টি মুচকি হাসি দিয়ে উপরে চলে যায়। আসিল রুমে কাউকে দেখতে না পেয়ে বেলকনিতে উঁকি মারে। ইতিমধ্যে ফারাদ আসিলকে হ্যাঁচকা টেনে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। আসিলের প্রাণ পাখি মনে হয় এবার উড়াল দেবে দূর আকাশে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে, ঠোঁট দুটি তিরতির করে কাঁপছে। ফারাদ আসিলের দুই হাত চেপে ধরে তার এক হাত দিয়ে আর এক হাত আসিলের উন্মুক্ত কোমরে রাখে। সেই সকাল থেকে ফারাদ আসিলের সাথে এক অক্ষরও কথা বলেনি। ফারহাদ কিছুক্ষণ তাকিয়ে থেকে গুরুগম্ভীর স্বরে বলল, তোমার ভাই যদি তাদের সাথে যাওয়ার জন্য বলে তোমায়, তুমি না বলবে। আসিল এবার চমকে তাকালো ফারহাদের দিকে। সে তো ডিসাইড করে এসেছিল সে যাবেই, কিন্তু এখানে ফারহাদ তাকে যেতে না করছে। ভাবার বিষয় এই যে ফারহাদ জানলো কি করে যে আয়েশা তাকে তাদের সাথে যাওয়ার জন্য বলেছে। তাহলে কি ফারহাদ মাইন্ড রিড করতে পারে? সে জানলো কিভাবে আয়েশা তাকে নিয়মের খাতিরে তাদের সাথে যাওয়ার কথা বলেছে? আসিল একটু বিচলিত কণ্ঠে বলে, আপনি জানলেন কিভাবে? তাছাড়া আমি আপনার কথা শুনতে বাধ্য নই। আমি যাব ভাইয়ের সাথে, মানে যাবই।
ফারহাদ তার হাতের চাপ বাড়িয়ে দিল, খামচি মেরে ধরল আসিলের উন্মুক্ত কোমর। আসিল চোখ খিসে বন্ধ করে নিল ব্যথার চোটে। কিছু করতেই পারছে না। তার হাত দুটি ফারহাদের দখলে। বিয়ে করা বউ তুমি আমার, আমার কথা শুনতে বাধ্য তুমি। না হলে তুমি আমায় খুব ভালো করেই চেনো। ক্ষতি করিনি মানে এরকম নয় যে একদমই করব না। আমার আচরণ সম্পর্কে অবগত তুমি। কিসের বিয়ে, কিসের বউ? আমি না বিয়ে মানি, আর না আপনাকে, আর না এই সম্পর্ককে। তাই আমি বাধ্যও নই আপনার কথা শুনতে। আর কিসের ক্ষতির কথা বলছেন আপনি? ক্ষতি তো আপনি করেই দিয়েছেন, তাই আর ভয় পাই না আমি। লজ্জা তো পাও? বাঁকা হেসে, তুমি যদি চাও শ্বশুরবাড়ি থেকে তোমাকে আমি উঠিয়ে নিয়ে আসি, নিজেকে প্রেমিক পুরুষ হিসেবে তুলে ধরি তোমার ভাইয়ের সামনে, হবু ভাবির সামনে, তাহলে যাও। আর মনে রাখবে, তোমাকে আমি উঠিয়ে নিয়ে আসলে সেই অর্ধেক কাজটা পুরো করে দেব। আংটি হারানো অবধি ওয়েট করব না। কানের কাছে ফিসলে শব্দগুলি আসিলকে কাঁপিয়ে তুলল। গলা শুকিয়ে আসছে, বুকের ওঠানামা বেড়ে চলেছে। জোরে নিঃশ্বাস নেওয়ার ফলে তার যে আর যাওয়া হবে না এটা উপলব্ধি করতে পেরেছে আসিল। ফারহাদ আসিলের মুভমেন্ট লক্ষ্য করে ক্ষীণ হাসল। নেশা লেগে যাচ্ছে তার, কিন্তু এই মুহূর্তে কন্ট্রোললেস হলে চলবে না। তার আসিলকে ছেড়ে দিল। নতজানু হয়ে নিচে নেমে আসে আসিল, পিছে পিছে ফারহাদও নেমে আসে। আয়েশা এগিয়ে এসে বলল, বনু লাগেজ কোথায়, যাবি তো আমাদের সাথে? না, ছোট করে জবাব দেয়। আয়ান ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কেন যাবি না? ভাই আজ না, অন্য কোনো দিন যাব, সরি ভাই। আয়ান জ্বলন্ত চোখে ফারাদের দিকে তাকায়। ফারাদও আসিলের বাহু ধরে নিজের সাথে দাঁড় করালো। আয়ান হাসার চেষ্টা করে আসিলের মাথায় হাত দিয়ে বলল, ইটস ওকে জান, ফারাদকে সাথে নিয়ে একদিন আসবি। আসিল এবার কেঁদে উঠল ভাইকে জড়িয়ে ধরে। আয়নের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অতপর আসিল আয়েশাকে হাঁক করে। আয়নের অনিচ্ছা সত্ত্বেও ফারাদকে জড়িয়ে ধরল। আর ফারাদও, তুমি এটা ঠিক করলে না ফারহাদ। ফারহাদ বাঁকা হাসি দিয়ে আয়নের পিঠ চাপড়ে ধরে বলল, বলেছিলাম আসিল নিজ ইচ্ছায় যেতে চাইলে বাধা দেব না, কিন্তু ও বলে দিল এখানে আমার কিছুই করার নেই। আর এমনিতেও ও আমার আসক্তি, এত সহজে কিভাবে যেতে দিই ওকে। চোয়াল শক্ত রেখে আয়ান সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে আয়শার হাত ধরে। আসিলও বিদায় জানিয়ে উপরে উঠে যায়। বিরল মন আর অশ্রুসিক্ত নয়ন নিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাত প্রায় 11:30। ফারহাদ রুমে প্রবেশ করে দেখে